যখন কোনো জাহাজ বা নৌযান সাগরে থাকে তখন সেটিকে কেবল সমুদ্রের ঝড় এবং উত্তাল ঢেউয়ের সাথেই মোকাবিলা করতে হয় না, বরং অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলোরও সম্মুখীন হতে হয়। যেমন জলদস্যুদের আক্রমণ। আর সোমালিয়ান জলদস্যুরা এই কাজের জন্য বিশ্ব জুড়ে পরিচিত। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তথ্য অনুযায়ী শিপিং শিল্পকে প্রতি বছর $16 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে হয়। পণ্য পরিবহনে বিলম্ব এই ক্ষতির একটি কারণ। তবে সবচেয়ে বড় কারণ হলো জলদস্যুতা। সোমালিয়ান জলদস্যুরা কিছু নির্দিষ্ট স্থানেই তাদের আক্রমণ চালায়। এর মধ্যে একটি হলো সোমালিয়ান সাগর, দ্বিতীয়টি গার্ডাফুই চ্যানেল এবং তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি হল গালফ অফ এডেন। এশিয়া থেকে ইউরোপে যাওয়া সমস্ত জাহাজ সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরে প্রবেশের জন্য এডেন উপসাগর ব্যবহার করে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এডেন উপসাগর দিয়ে পরিচালিত হয়, যার বেশিরভাগই তেল পরিবহনকারী জাহাজ। আর এখানেই সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের ঝুঁকি থাকে। আমাদের নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। বন্ধুরা, গত কয়েক শতাব্দী ধরে নয়, বরং হাজার হাজার বছর ধরে জলদস্যুতা শিপিং শিল্পের জন্য একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে জলদস্যুরা এতটা উন্নত ছিল না, কিন্তু এখন আধুনিক প্রযুক্তির সাহায্যে জলদস্যুরা যেমন অগ্রসর হয়েছে, তেমনি জলদস্যু দমনের কৌশল এবং অস্ত্রও অনেক উন্নত হয়েছে। পণ্য পরিবহনকারী জাহাজগুলোই তাদের প্রধান লক্ষ্য, কারণ এই ধরনের জাহাজে ক্রু বা নাবিকের সংখ্যা কম থাকে, অথচ তারা লক্ষ লক্ষ ডলার মূল্যের পণ্য বহন করে। অধিকাংশ জলদস্যুর লক্ষ্য জাহাজের ক্রুদের হত্যা করা নয়, বরং তারা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, অথবা ক্যাপ্টেনকে অপহরণ করে, অথবা পুরো জাহাজটিকে জিম্মি করে শিপিং কোম্পানির কাছে লক্ষ লক্ষ ডলার দাবি করে। তারা কেবল এক বা দুটি নৌকায় আসে না, বরং তারা একাধিক নৌকা নিয়ে আসে, এবং এই দলগুলোতে জলদস্যুদের সংখ্যা হাজার হাজারও রেকর্ড করা হয়েছে। প্রথমে তারা জাহাজের কাছে গিয়ে ক্যাপ্টেনকে বন্দুকের ভয় দেখিয়ে থামতে বাধ্য করে। মনে রাখবেন, ক্যাপ্টেনের কাজ শুধু জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নয়, জাহাজের নিরাপত্তাও ক্যাপ্টেনের দায়িত্ব। এরপর তারা গ্র্যাপলিং হুক ব্যবহার করে জাহাজে উঠে পড়ে। ওপরে ওঠার পর তারা প্রথমে ক্যাপ্টেন এবং ক্রুদের জিম্মি করে, অথবা অনেক ক্ষেত্রে পুরো জাহাজটিকে কোনো অজানা স্থানে নিয়ে যায়। একবার লক্ষ লক্ষ ডলার মূল্যের পণ্যের জাহাজ তাদের দখলে চলে গেলে শিপিং কোম্পানি কয়েক লাখ ডলার দিয়ে তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। তবে এমন নয় যে বেসরকারি জাহাজগুলো এসব ঘটনা এড়ানোর চেষ্টা করে না। জলদস্যুদের হাত থেকে বাঁচতে আজকালকার আধুনিক জাহাজগুলো কোনো অংশেই কম নয়। যখন কোনো জাহাজের দিকে জলদস্যু আসার ঝুঁকি থাকে, তখন সবার আগে তাদের নিকটবর্তী উপকূলীয় নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হয়। এরপর ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়ে দেন। গতি বাড়ানোর কারণ এটা নয় যে জলদস্যুরা তাদের নাগাল পাবে না, বরং দ্রুত গতির কারণে জাহাজটি বিশাল ঢেউ তৈরি করে, যার ফলে জলদস্যুদের ছোট নৌকাগুলোর পক্ষে জাহাজের কাছে আসা খুব কঠিন হয়ে পড়ে। উপকূলীয় কর্তৃপক্ষ পৌঁছানো এবং জলদস্যুদের মোকাবিলা করা, এই সময়ের মধ্যে ক্যাপ্টেন এবং সমস্ত ক্রু সদস্যদের জলদস্যুদের সময় নষ্ট করতে হয়। আর এই কাজের জন্য বিভিন্ন উন্নত পদ্ধতি ব্যবহার করা হয়, যার মধ্যে 1 নম্বরে রয়েছে ওয়াটার ক্যানন। প্রায় সব জাহাজেই ওয়াটার ক্যানন বসানো থাকে, এবং জলদস্যুদের প্রতিহত করার জন্য এগুলো সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। জাহাজের চারদিকে এই ধরনের নজেল লাগানো থাকে। প্রতিটি নজেলে 1 মিনিটে 1350 গ্যালন সমুদ্রের পানি বের করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ প্রতি মিনিটে 5110 লিটার পানি, এবং তাও আলাদা আলাদা নজেল থেকে। এটি এত বেশি পানি যে মাত্র 10 মিনিটে একটি মাঝারি আকারের সুইমিং পুল ভরে ফেলতে পারে। এর চাপ 175 PSI, যা একটি গাড়ির টায়ারের বাতাসের চাপের চেয়ে 10 গুণ বেশি। এত উচ্চ চাপে যখন এটি জলদস্যুদের আঘাত করে, তখন তাদের নৌকা থেকে ফেলে দিতে পারে, এবং কিছু ক্ষেত্রে তাদের পুরো নৌকাটি উল্টে দিতে পারে। মেরিন গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই নজেলটি অপারেশন রুম থেকে একটি জয়স্টিক ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়, এবং এটি অটো মোডেও সেট করা যায়। যখন এত উচ্চ চাপের পানি জলদস্যুদের নৌকায় আঘাত করে, তখন তাদের কাজ করার ক্ষমতা অনেকটাই কমে যায়। তারা তাদের নৌকার নিয়ন্ত্রণ ফিরে পেতেই বেশি সময় ব্যয় করে ফেলে। যদি তারা তবুও জাহাজের কাছাকাছি আসতে সক্ষম হয় বা তাদের কাছে বড় ইয়ট থাকে, তবে ওয়াটার ক্যানন তাদের ইয়টের দিকে তাক করে সেটিকে দূরে ঠেলে দেওয়া যায়। 2. ওয়াটার ক্যানন ছাড়াও অনেক জাহাজে এমন চাকা লাগানো থাকে যা দিয়ে জলদস্যুদের নৌকার ভেতরে পানি ভরে দেওয়া হয়। যখন জলদস্যুরা জাহাজের কাছে চলে আসে, তখন এই চাকাগুলো চালু করে দেওয়া হয়। এর থেকে বের হওয়া পানির কারণে জলদস্যুদের নৌকা পানিতে ভরে যায় এবং নৌকার গতি কমে যায়। এমন পরিস্থিতিতে নৌকায় থাকা জলদস্যুরা জাহাজ থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। 3. পি ট্র্যাপস।
যখন এই দুটি পদ্ধতি কাজ করে না তখন পি ট্র্যাপ ব্যবহার করা হয়। এগুলো হলো জাহাজের উভয় পাশে বাইরের দিকে প্রসারিত শক্ত স্টিলের ফ্রেম, যার সাথে স্টিলের তার যুক্ত থাকে। জলদস্যুরা জাহাজের কাছে আসতেই স্টিলের তারগুলো পানিতে ছেড়ে দেওয়া হয়। জলদস্যুরা প্রায়শই প্রোপেলারযুক্ত স্পিড বোট ব্যবহার করে, আর এই স্টিলের তারগুলো প্রোপেলারে পেঁচিয়ে যায়, যার ফলে নৌকার ইঞ্জিন আটকে যায়। জলদস্যুরা স্টিলের তার থেকে নৌকার ইঞ্জিন মুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাদের মূল্যবান সময় নষ্ট হয়। 4. LRAD বা লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস। এই বিশেষ ডিভাইসটি আসলে একটি সাউন্ড বিম বা শব্দের রশ্মি তৈরি করে, যা শুনলে মানুষ সেখান থেকে পালাতে চায়। এটির রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত এবং এটি এমন একটি শব্দ তৈরি করে, এই শব্দের পিচ বা তীক্ষ্ণতা অনেক বেশি, এত বেশি যে মানুষ তা সহ্য করতে পারে না। LRAD শুধুমাত্র জলদস্যু বিরোধী অভিযানেই ব্যবহৃত হয় না, বরং প্রায়শই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেও ব্যবহৃত হয়। 5. এই সমস্ত পদ্ধতির পাশাপাশি জলদস্যু আক্রমণের ক্ষেত্রে অনেক জাহাজে বৈদ্যুতিক বেড়া স্থাপন করা হয়। এই বেড়ার ভোল্টেজ এত বেশি নয় যে কেউ মারা যাবে, তবে এটি স্পর্শ করাও সহজ নয়। কিন্তু এই বেড়া যদি সব সময় জাহাজের সাথে লাগানো থাকে, তবে জাহাজে বসা পাখিরাও মারা যেতে পারে। এই কারণে আক্রমণ শেষ হওয়ার সাথে সাথেই এটি ভাঁজ করে বন্ধ করে রাখা হয়। 2009 সালের এপ্রিল মাসে শিপিং কোম্পানি মার্কস্ক আলাবামার কার্গো জাহাজ ওমান থেকে কেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সোমালিয়ার উপকূলের কাছে প্রায় 1000 জলদস্যু এটিকে আক্রমণ করে এবং ক্রু সদস্যদের মহা বিপদে ফেলে দেয়। গত 200 বছরের মধ্যে এই প্রথম কোনো জলদস্যু দল আমেরিকান জাহাজে আক্রমণ করেছিল। জাহাজে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস সহ 21 জন ক্রু সদস্য ছিলেন। ক্রুরা জলদস্যুদের জাহাজের কাছে আসা থেকে বিরত রাখতে ফ্লেয়ার ব্যবহার করেন এবং ওয়াটার ক্যাননও ব্যবহার করেন, কিন্তু 2 জন সোমালিয়ান জলদস্যু জাহাজে উঠতে সক্ষম হয়। তারা ডেকে উঠে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ক্যাপ্টেন সহ ক্রু সদস্যদের জিম্মি করে নেয়। জলদস্যুরা বন্দুকের মুখে ক্যাপ্টেনকে লাইফ বোটে তুলে অপহরণ করে নিয়ে যায়। তাদের দাবি ছিল $2 মিলিয়ন, যার বিনিময়ে তারা ক্যাপ্টেনকে মুক্তি দেবে। আপনাদের জানিয়ে রাখি যে লাইফ বোটগুলিতে সাধারণত সীমিত জ্বালানি থাকে এবং এটা স্পষ্ট যে তারা সেই অবস্থায় খুব বেশি দূর যেতে পারত না। নৌবাহিনীর কর্মকর্তারা লাইফ বোটটিকে ধাওয়া করেন। তাদের লক্ষ্য ছিল জলদস্যুদের উপকূলে পৌঁছতে বাধা দেওয়া, কারণ তারা যদি উপকূলে পৌঁছে যেত তবে সোমালিয়ার মতো দুর্নীতিগ্রস্ত দেশে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। নৌবাহিনী একটি হেলিকপ্টার মোতায়েন করে, যা লাইফ বোটের খুব নিচ দিয়ে উঠছিল, ফলে বাতাসের তীব্র ঝড় সৃষ্টি হচ্ছিল। এর ফলে পানির ঢেউ লাইফ বোটটিকে উপকূলের দিকে আসতে বাধা দিচ্ছিল। শেষে লাইফ বোটের পথে একটি আমেরিকান জাহাজ দাঁড় করানো হয় যাতে তাদের পথ আটকানো যায়। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জলদস্যুদের সময় নষ্ট করা, যাতে লাইফ বোটের জ্বালানি ফুরিয়ে যায়। 80 ঘন্টা পর যখন জ্বালানি অবশেষে শেষ হয়ে গেল, তখন জলদস্যুরা আলোচনা করতে রাজি হয়। তাদের দাবি ছিল তাদের সোমালিয়ার উপকূলে নিয়ে যেতে হবে, অন্যথায় তারা ক্যাপ্টেন ফিলিপসকে হত্যা করবে। লাইফ বোটে মোট 3 জন জলদস্যু ছিল, যারা একজন ক্যাপ্টেনকে জিম্মি করে রেখেছিল। নৌবাহিনীর ভুল পদক্ষেপের ফলে ক্যাপ্টেনের মৃত্যু হতে পারত। নৌবাহিনী 3 জন স্নাইপার নিয়ে আসে, যারা 500 মিটার দূর থেকে একই সাথে 3 জন জলদস্যুকে খতম করার সিদ্ধান্ত নেয়। পজিশন ঠিক করতে এবং সঠিক সময়ের অপেক্ষায় বেশ কয়েক ঘন্টা লেগে যায় এবং অবশেষে সেই মুহূর্তটি উপস্থিত হলো যখন 3 জন জলদস্যুই একসাথে স্নাইপারদের নিশানায় চলে এলো। তারা 3 জনই একসাথে ট্রিগার চাপলেন এবং শেষমেশ জলদস্যুদের খতম করে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে উদ্ধার করা হলো। আশা করি আমাদের আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার কী মতামত তা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন একটি আকর্ষণীয় ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।